যে তাকে যখন অ্যাবডাক্ট করতে আসা হয়, অপহরণ করতে আসা হয়, এরা ছিল বাঙালি। প্রথম কথা, বাংলায় কথা বলছিল, মুখ ঢাকা ছিল। অকস্মাৎ একজনের মুখ থেকে রুমাল খুলে যায়। তখন মোফাজ্জল হায়দার চৌধুরী তাকে চিনতে পেরে বলেন যে, মঈনুদ্দিন তুমি? তখন সে আবার রুমালটা ঠিক করে নিয়ে বলল, হ্যাঁ স্যার আমি আছি, আপনার কোনো ভয় নেই, এই বলে তাকে তারা তুলে নিয়ে গিয়েছিল। তারা মোট 5 জন ছিল, 5 জনেরই মুখ মাফলার বাঁধা। একজন কথা বলছিল, বাকিরা খালি আমাদেরকে দেখছিল। এবং আমাদের যে কলাপ সেলের গেটের আড়ালে আরেকজন দাঁড়িয়েছিল। পিচ মোড়া করে হাতটা বেঁধে ওনাকে ঠেলে নিয়ে যায়। ওই সময় আমরা দেখি যে দরজার পাশে যে ক্লাব সেলের গেট যে ছিল, তাকে ওই পত্রিকা অফিসে দেখেছিলাম, চৌধুরী মঈনুদ্দিন, যেটা আমার মামাও পরে পত্রিকায় চৌধুরী মঈনুদ্দিনের ছবি দেখে আমরা টিআই প্যারেটেও শনাক্ত করি। যেখানে নেওয়া হয়েছিল ওই যে ফিজিক্যাল ট্রেনিং সেন্টার মোহাম্মদপুরে, ওইখানে পাশের ঘরেই একজন ছিলেন দেলওয়ার হোসেন, যিনি নাকি পরে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রিবিউনালে টেস্টিফাই করেছেন। ওই একজনই উনি বেঁচে এসছেন ওই জায়গা থেকে। মানে ভয়ঙ্কর সব ওনার টেস্টিমনি আছে যে ওনাদেরকে কীভাবে অত্যাচার করা হয়েছিল। ওনার কথা সূত্র ধরে আমরা জানতে পারি যে এই 13, 14, 15 তারিখ পর্যন্ত ওনাদেরকে ওই রুমটায় বন্দি করে রাখা আছে। যে লেখক তার আঙুল কেটে ফেলেছে, যে চোখের চিকিৎসক তার চোখ উপড়ে ফেলেছে, এরকম করে তাদেরকে নির্যাতন কিন্তু করা হয়েছে। কিন্তু একটা জিনিসের ব্যাপারে আমি গর্ববোধ করি, যে আমার বাবাকে জিজ্ঞেস করছিল, তুমি কি রবীন্দ্রনাথকে লিখেছ? তখন উনি মৃত্যুর চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, হ্যাঁ আমি লিখেছি, রবীন্দ্রনাথকে নিয়ে আমি লিখেছি। খুব সম্ভবত যেটা হচ্ছে 14 তারিখ গভীর রাতে কিংবা 15 তারিখ ভোর রাতে সকালে তাদেরকে রায়েরবাজার পদ্মভূমিতে নিয়ে লাইন করা হয়েছে। এর আগেও কিছু কিছু নিয়ে গিয়ে ওরা হত্যা করেছে, কিন্তু এই শেষ ব্যাচটা ছিল আমার মা সহ অন্যান্য শহীদরা। ওরা তাদের বন্দুকের যে নলের মুখে যে বেয়ানেট ছিল, সেই বেয়ানেট পিছন থেকে পালিয়ে যায়। ওনাকে গুলিও করা হয়েছে, কিন্তু উনি বেঁচে গেছেন। তো উনি বলেছেন যে এরপরে ফায়ার করে মাকে হত্যা করা হয়েছে। আকাশ থেকে বজ্রপাতের মতো খবর পাচ্ছি, সেলিনা পারভিন নেই, শহীদুল্লাহ কায়সার নেই, আপনার আলতাফ মাহমুদ নেই, মোফাজ্জল হায়দার চৌধুরী নেই, মুনির চৌধুরী নেই, এইসব ট্যালেন্টেড, আনোয়ার পাশা নেই, ট্যালেন্টেড লোক, চূড়ান্ত ভাবে আর ট্যালেন্টেড লোক যারা সমাজকে এগিয়ে নিয়ে যাবেন, যারা আলোকিত মানুষ তৈরি করেছেন এবং থাকলে আরও করতেন, তারা চলে যাচ্ছেন অকালে। পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের শুরু 25 মার্চ অপারেশন সার্চলাইট থেকে এবং সমাপ্তি হয় অপারেশন ডার্কলাইটে। এই হত্যাযজ্ঞের মূল পরিকল্পনাকারী ছিল মেজর জেনারেল রাও ফরমান আলী। স্বাধীনতার পর যার ডায়েরিতে নিহত বুদ্ধিজীবীদের নামের তালিকা পাওয়া যায়। রাও ফরমান আলী যেহেতু বেসামরিক সরকারের প্রধান নির্বাহী ছিলেন, সেই জন্য তিনি হয়তো এরকম তালিকা প্রস্তুত করেছেন। কিন্তু এটাকে ধরতে হবে পুরো পাকিস্তান সেনাবাহিনীর বা পাকিস্তান সরকারের একটি বিশেষ লক্ষ্য হিসেবে। দীর্ঘদিন ধরে তাদেরকে রাও ফরমান আলী রীতিমতো গবেষণা করেছেন, ঠান্ডা মাথায় দেখেছেন কারা ছাত্রদের পড়ায়, কি পড়ায় এবং কারা গুণী। তার সাথে যুক্ত হয়েছিল এদেশের রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী। আল বদর বাহিনীকে তৈরি করা হয়েছিল বিশেষভাবে বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য। চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান ছিল আল বদরদের প্রধান ঘাতক। ডিসেম্বরের প্রথম থেকেই বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাওয়া শুরু হয়, যা 14ই ডিসেম্বর সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। আল বদরের সদর দপ্তর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ এবং মিরপুরের জল্লাদখানায় নির্মম নির্যাতনের পর হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এই মঈনুদ্দিন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র। আমিও তাকে MA প্রথম বর্ষে পুরোটা সময় পড়িয়েছি। সে একটি সংবাদপত্রে কাজ করত। উনি দৈনিক পূর্বদেশে সাংবাদিক হিসেবে কাজ করতেন। এই দৈনিক পূর্বদেশের নিউজ এডিটর ছিলেন আমার মেজ কাকা এদেশাম হায়দার চৌধুরী। এরকমই একটা ঘটনা আমার মনে আছে যে দৈনিক পূর্বদেশে মা যায় এবং গেলে ওখানে একজনের সাথে দেখা হয়েছে, তার
টেবিল থেকে উঠে এসে বু 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 বলে যে কেন এসেছেন এই অর্থ সংগ্রহের, তো আমি আপনাকে বলেন আপনি ঠিকানাটা দেন, আমি পৌঁছে দেবো বলে মার কাছ থেকে ঠিকানাটা সে রেখে দেয়। পরে মার কাছ থেকে আমি জেনেছিলাম এবং পরে আরও ভালোভাবে জেনেছিলাম যে সে ছিল চৌধুরী মঈনুদ্দিন। চেহারা তো আর মনে নেই, 4 বছরের বাচ্চা, কিন্তু আমার এই ঘটনাগুলো মনে আছে। ওই একই জায়গাতে আমার ছোটো কাকার বড় ছেলে, যার বয়স তখন 8, প্রায় 8, রঞ্জন ভাইয়া, ইফতেখার হায়দার চৌধুরী। তো রঞ্জন ভাইয়ার একেবারে স্পষ্টভাবে সব মনে আছে। আমরা যেটা পরে দেখেছি যে ওয়ার ক্রাইমস ফাইলে তদন্ত করতে গিয়ে যে চৌধুরী মঈনুদ্দিনের যে টেবিল এবং সেটা ড্রয়ারে বুদ্ধিজীবী নিধনের যে তালিকা, সেই তালিকায় মার নাম এবং ঠিকানা লিপিবদ্ধ আছে। আমার বয়স 4, আমার ভাইয়ের বয়স 7.5, আমার বাবার বয়স 45, আমার মায়ের বয়স 39। তো একটা সংসার শুরু হচ্ছে, জীবন শুরু হচ্ছে। ওই সময় মানুষটাকে নিয়ে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি যখন বড় হচ্ছিলাম তখন খুব আনন্দময় কোনো পরিবেশ আমার ছোটোবেলায় মনে পড়ে না। আমি যখন নাকি আমার বন্ধুদের বাড়িতে যাওয়া শুরু করেছি, যখন তাদের পরিবার দেখেছি যে কেউ ওখানে মিসিং না, সবাই সবার জায়গায় আছেন এবং সবাই সবাইকে সাপোর্ট করছেন, এবং আনন্দ, জীবন যে একটা আনন্দের জিনিস, সেই জিনিসটা আমরা বুঝতেই পারিনি। আমার বাবা, তাঁর তো পরিচয় ছিল তখনকার সময়ে সবচেয়ে বড় বৈজ্ঞানিক, সবচেয়ে বড় রাজনীতিবিদ, সবচেয়ে বড় সাহিত্যিক, সবচেয়ে বড় সঙ্গীতজ্ঞ, সবচেয়ে বড় চিত্রকার, সবার সঙ্গে তাঁরা সবাই তো আমাদের বাড়িতে আসতেন। তা আমরা যাদের ছায়ায় বড় হতাম, সবচেয়ে তো বড় ছায়া পেতাম আমার বাবারই, কিন্তু তার সঙ্গে তাদের বন্ধুবান্ধব যাদের আমরা সান্নিধ্য পেতাম তা তো পেলাম না, এবং আমরা যে মানুষ হতে পারতাম সেই মানুষ তো হতে পারলাম না। ছবিটার ভিতরে খুঁজে ফিরি মাকে, বারবার ফিরে যাই এখন থেকে 45 বছর আগে। তার যে অবদান দেশের জন্য, জাতির জন্য, অনুধাবন করি, গর্ববোধ করি যে আমি তার সন্তান। সেই মানুষগুলোকে আমাদের মনে রাখতে হবে এবং তারা যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন সেই আদর্শ অনুসরণ করতে হবে। এই জিনিসটা আমার মনে হয় যে শহীদুল্লাহ কায়সার তখন শংসাপত্র লিখে ফেলেছেন, শারীনবাবু লিখে ফেলেছেন, আর কি করতেন? মনির চৌধুরী রক্তাক্ত প্রান্তর লিখেছেন, কবর লিখেছেন, এরপরে কী করতেন? আমার বাবার পরিকল্পনা ছিল, উনি পুবাইলে জমি কিনেছিলেন, শান্তিনিকেতনের মতো একটা ইউনিভার্সিটি করবেন রবীন্দ্রনাথের আদর্শে। সেটা হলে কি হতো বাংলাদেশ? তবে আমাদের সেই শূন্য স্থানগুলো ভরে তুলতে হবে এবং ওই রকম মানুষ তৈরি করে ওই জায়গাগুলোয় তাদেরকে গ্রহণ করতে হবে। চিন্তা জগৎ ধারাবাহিকতা আছে, তার একটা শক্তি আছে, যে শক্তির সঙ্গে রাজনীতিবিদ হোক বা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হোক, কোনো কিছুই কিন্তু অন্তিমে টিকে থাকে না। এখানেই হচ্ছে বুদ্ধিজীবী সংস্কৃতিকর্মীদের জয়। আমরা জানি যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, তার মধ্যে এইসব শহীদদের আত্মত্যাগের ইতিহাসে জড়িত রয়েছে। এগুলো নানা সময় রাজনৈতিক কারণে প্রচারিত হয়নি, বিকৃত হয়েছে। আমরা সেই বিকারে ঊর্ধ্বে উঠে চাইব মুক্তিযুদ্ধের যথাযথ ইতিহাস জানা এবং সেই ইতিহাসের প্রতি